প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো মুখমণ্ডলের হাড় ভাঙা সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত 1976 সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, মুখমণ্ডলের হাড় ভাঙা সমস্যা কি কি কারণে এই হাড় ভাঙতে পারে এবং কোন অংশে কি ধরনের ভাঙন নিয়ে আপনাদের কাছে আসে? হাড় ভাঙার কারণ অ্যাক্সিডেন্টাল যে কোনো ভাবে আসতে পারে। সবচেয়ে বেশি আসে আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। ওয়ার্কারের উপর থেকে পড়ে গেল বা অ্যাক্সিডেন্টালি উপর থেকে পড়ে গেল, ফল ফ্রম দ্য হাইট, বা হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, থুতনির এখানে লাগলো, সঙ্গে সঙ্গে তার এই নিচের চোয়ালের একাধিক জায়গায় ভাঙতে পারে। যে কোনোভাবে কোনো না কোনো ফর্মে এই রিজিয়নে আঘাত লাগলে মুখমণ্ডলের যে কোনো হাড় ভাঙতে পারে। সেই ক্ষেত্রে কোনো কোনো রোগীর শুধু নিচের চোয়ালের হাড় ভাঙতে পারে, যেটা ম্যান্ডিবুলার ফ্র্যাকচার বলি, একেবারে নেক অফ দ্য কন্ডাইল থেকে শুরু করে বডি, অ্যাঙ্গেল, সিম্পাইসিস, যে কোনো জায়গায় নিচের চোয়াল। কখনো কখনো নিচের চোয়ালের সঙ্গে উপরের চোয়ালে অ্যালভিউলার বোন অথবা ম্যাক্সিলা, উপরের চোয়ালের যে হাড় উপরে মিড ফেসের এইখানে নেজাল বোন ভাঙতে পারে। এইদিকে চোখের যে আপনার অরবিট, এইখানে নর্মালি ধরেন কেউ কেউ আছে সিম্পলি একজনের একটা বল এসে চোখের উপরে লাগলো বা ঘুষি দিল, ব্লো আউট ফ্র্যাকচার বলি আমরা। চোখের উপর প্রেশার লাগলো, চোখের যে অরবিটাল কন্টেন্টে প্রেশার লেগে তার চারপাশে হাড়ের উপর চাপ পড়লো, তখন ফ্লোর অফ দ্য অরবিট, যেটা আপনার সাইনাস এবং চোখকে আলাদা করে যে পাতলা হাড়টা, ওটা ভেঙে গেল। ভেঙে গিয়ে অরবিটাল কন্টেন্টটা নিচের দিকে হার্নিয়েশন হয়, মানে হার্নিয়ার মতো ঝুলে যায়। তখন এটা ওইখানে এন্ট্রাপ্ট হলে চোখের যে মাসেলের মুভমেন্ট এটা ব্যাহত হয়, তখন তার দৃষ্টির সমস্যা হয়। ফলে এইটা অথবা ফ্রন্টাল বোন বা জাইগোম্যাটিক কমপ্লেক্স, মানে এই রিজিয়নের যে কোনো হাড় ভাঙলে এটাকে বলি আমরা ম্যাক্সিলোফেশিয়াল ট্রমা, এবং এটা ইনজুরি। সেই ইনজুরিতে সেটা ম্যান্ডিবুলার ফ্র্যাকচার হোক, ম্যাক্সিলারি ফ্র্যাকচার হোক, নেজাল বোন হোক, জাইগোম্যাটিক কমপ্লেক্স হোক, মিডফেশিয়াল ফ্র্যাকচার হোক, কিংবা ম্যাক্সিলায় আপনি জানেন লিফোর্ট 1, 2, 3 টাইপের যে ফ্র্যাকচার হোক, যে কোনোটার এরকম এই আঘাতে হয়। কখনো সিঙ্গেল বোন হয়, কখনো মাল্টিপল বোন হয়, এবং কখনো প্যানফেশিয়াল ফ্র্যাকচার বলি আমরা। মুখমণ্ডলের চারিদিকের একাধিক বোন ইনভলভ হয়ে যায়। মানে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো যে মোটরবাইক চালাচ্ছে, কোনো একটা খুঁটির সঙ্গে লেগে গেল, বা কিছু একটা এমনভাবে আঘাত লাগলো যে পুরা মুখে এমনভাবে লাগলো যে সব ভেঙে গেল, স্ম্যাশড হয়ে যায় অনেকটা। এইগুলা সব চিকিৎসা করে একদম আগের পর্যায়ে তার স্কেলেটাল যে ফর্ম ছিল, যেই ফ্রেমওয়ার্ক ছিল, সেই পর্যায়ে নিয়ে আসতে হয় সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে। স্যার, এই ধরনের ফ্র্যাকচারগুলো ওরা লাগাবার যে ব্যবস্থা, এক্ষেত্রে প্রক্রিয়াটি কি রকম? এটি কি হাত পায়ের হাড়ের মতোই কিনা? অনেকটা কাছাকাছি, কিন্তু কিছু ডিফারেন্স তো থাকবেই। আপনি জানেন যে মুখমণ্ডলের এই এরিয়াটা অনেক রকমের ভাইটাল স্ট্রাকচার আছে। এখানের নার্ভের বিষয় আছে, আমাদের ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চগুলি, এগুলাকে আপনাকে বাঁচিয়ে রেখে সার্জারিটা করতে হবে, না হলে কি কি সমস্যা এটা আপনি জানেন। আমাদের কথা বলা, খাওয়া, চিবানো, ফেশিয়াল যে অ্যাস্থেসিস বা সৌন্দর্য, সব দিক মিলিয়ে তো এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের এখানে নাক আছে, নাকের যে শেপটা সেটা ঠিক রাখতে হবে। আপনার যে চোয়ালের হাড়ের উপরে যে দাঁত বসানো, সুতরাং এই দাঁতও তো আপনার খেতে চিবাতে ব্যবহার করতে হবে, সেটার কামড়টা ঠিক রাখা। চোখের আগেই বলেছি যে চারপাশের হাড় ভাঙলে সেটাকে আগের ফ্রেমওয়ার্কে না আনলে আপনার চোখের সমস্যা হচ্ছে। সুতরাং এখানে ভাইটাল স্ট্রাকচার অনেক বেশি বলে এর সার্জারির গুরুত্বটাও অনেক বেশি এবং একটু জটিল। আপনার ধরেন হাতের পায়ের হাড় আপনি টেনে অ্যালাইন করলেন, করে প্লাস্টার করলেন, অথবা লাগলে ওপেন করলেন, সেখানে সামান্য 19-20 হলেও রিমডেলিং হয়ে ঠিক হয়ে যেতে পারে, যদিও সেটা সঙ্গত না।
কিন্তু মুখের বেলায় যেটা এইখানে হচ্ছে গিয়ে আপনার উপরের দাঁত এবং নিচের দাঁত চোয়ালের দাঁতটা মিলতে হবে। সামান্য এদিক ওদিক হলেও যদি দাঁতের কামড় ঠিক মতো না মিশে প্রিম্যাচিউর কন্ট্যাক্ট হয় কোনো রিজিয়নে, তাহলে বাকি দাঁত ফাঁকা থাকবে, সে চিবিয়ে খেতে পারবে না। সুতরাং এটা খুব অ্যাকুরেসি মেনটেন করে প্রথমে আমরা দাঁতের কামড়টা মিলিয়ে ঠিক মতো আগের মতো ন্যাচারাল কন্ডিশনে এনে তারপর নিচের চোয়াল উপরের চোয়াল বা জাইগোম্যাটিক কমপ্লেক্স হোক বা যে কোনো বোন হোক যেটা যেটা আছে সবগুলোকে আমরা যদি ক্লোজ রিডাকশনে করার সম্ভব হয় তাহলে ক্লোজ রিডাকশনে হলো। ক্লোজ রিডাকশনে মানে আবার ওই যে হাত পায়ের হাড়ের মতো যে প্লাস্টার করে রাখা সেভাবে তো করার সুযোগ নেই, এখানে তো প্লাস্টার করতে পারবো না। ক্লোজ রিডাকশন মানে হলো দাঁতে দাঁতে যাতে কামড় লাগিয়ে এভাবে ইলাস্টিক দিয়ে উপরে আর্চ বার বা একটা হুক লাগিয়ে নিচের দাঁতে উপরের দাঁতে ইলাস্টিক দিয়ে কামড়টা এমনভাবে লাগিয়ে দিতে হবে যেটা না নড়ে এমনভাবে, এবং সেটা 4 থেকে 6 সপ্তাহ অ্যাডাল্টের বেলায়। এল্ডারলি পিপলদের বেলায় আরেকটু বেশি টাইম লাগে, এবং ছোট বাচ্চা হলে 10 থেকে 14 দিনে হাড় প্রাইমারিলি জোড়া লেগে যায়। সুতরাং এটা রিডাকশন করে ইমোবিলাইজ করে দেওয়া। কিন্তু যদি বেশি এমনভাবে ভেঙেছে যে এই ক্লোজ রিডাকশনে দাঁতে দাঁতে ওই রকম অ্যালাইনমেন্টটা আনা যাচ্ছে না, অথবা এটার অনেক হাড় ভেঙেছে বিভিন্ন জায়গায়, তার শেপ চেঞ্জ হয়ে গেছে, তখন তো আমাদের ওপেন রিডাকশনে যেতেই হয়। অথবা জাইগোম্যাটিক কমপ্লেক্স, ইনফরভাইটাল বোন, ফ্রন্টাল বোন, নেজাল বোন, এগুলো তো অনেক সময় ওপেনে যেতে হচ্ছে। তখন আমরা এটাকে ইনসিশন দিয়ে ওপেন করে হাড়গুলোকে আগে যেই রকম ছিল ওই পর্যায়ে আমরা একদম মুখোমুখি ওই পর্যায়ে আনলাম। তাহলে ওপেন করলাম, এটা রিডাকশন করলাম, এখন এর কি ইমোবিলাইজ করতে হবে, নড়তে দেওয়া যাবে না। সে নড়তে না দেওয়ার জন্য তখন আমরা ওইখানে ছোট ছোট স্ক্রু প্লেট আছে, মাইক্রো প্লেট, মিনি প্লেট, সেই প্লেটটাকে ভাঙার দুই পাশে যে হোল থাকে স্ক্রুতে, ওইটার মধ্যে আমরা স্ক্রু ফিক্স করে করে দুই পাশের হাড়টাকে স্ক্রু দিয়ে এরকম ফিক্স করে দেই যাতে এটি ইমোবিলাইজ করা যায়, নড়তে না পারে। ওইভাবে থাকলে এইটাই 4 থেকে 6 সপ্তাহের মধ্যে প্রাইমারি হিলিংটা হয়ে যায়, ইউনিয়ন হলো। আস্তে আস্তে সেটা ম্যাচিউরড হয়ে 6 মাসের মধ্যে আপনার আগের পর্যায়ে হাড় চলে যায়। সেই ক্ষেত্রে এই যে স্ক্রু প্লেট যেগুলো আমরা ব্যবহার করি, সেই স্ক্রু প্লেটগুলো বিভিন্ন রকমের আছে। স্টেইনলেস স্টিল আছে, স্টেইনলেস স্টিলের উপরে কেউ কেউ আবার কাভারিং দেয় টাইটেনিয়ামের, আবার পিওর টাইটেনিয়ামের স্ক্রু প্লেট আছে, বায়োডিগ্রেডেবল প্লেট আছে যেটা আপনার একটা পর্যায়ে গিয়ে হাড়ের সঙ্গে মাংসের সঙ্গে মিশে যাবে, এরকম আছে। এই নানান পদ্ধতিতে করা হয়। মূল যে বিষয়টা সেটা হচ্ছে একজন মানুষকে তার যে ফেশিয়াল স্কেলেটনের যে আগের যে শেপটা ছিল সেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে ওই রকম শেপে তাকে ফিরিয়ে আনা। সে ফিরিয়ে আনবার জন্য তার কাজ মানে ফাংশনাল যে প্রপার্টিস সেগুলো রিস্টোর করা, মানে কার্যক্ষমতা, চিবানো, কথা বলা সহ সব যেন তিনি আগের মতো পারেন। আর একটা হচ্ছে তার সৌন্দর্য, যে মুখের যে অবয়বটা এইটাকে আমরা দুই পাশের উপরে নিচে সব মিলিয়ে যেন আগের মতো পর্যায়ে নিয়ে আসতে পারি। সো যত বেশি আগের পর্যায়ে নিয়ে আসা যাবে তত বেশি সাকসেস। একেবারেই। স্যার, মুখমণ্ডলের হাড় এটি আসলে ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে এটি জোড়া লাগাবার যে প্রক্রিয়া এটি কেন এত গুরুত্বপূর্ণ সেটি সম্পর্কে আপনি জানালেন, এবং আপনি কিছু পদ্ধতি বলেছেন, তার মধ্যে ওপেন করে কিংবা ক্লোজ অবস্থায়ও করা যায়। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে যে কোনো জিনিস যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে তার কমপ্লিকেশন তো আসলে বেশি অ্যারাইজ করতে পারে। তো এক্ষেত্রে কোনটির সুবিধা বেশি এবং কোনটিকে আপনার প্রায়োরিটি দিয়ে থাকেন? প্রথমত ক্লোজ রিডাকশনের তো কমপ্লিকেশন কম, সেখানে যদি সার্জারি লাগছে না, ফলে সার্জিক্যাল কমপ্লিকেশন যেগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে না। কিন্তু অসুবিধা হচ্ছে এই যে উপরের দাঁতে নিচের দাঁতে যে আপনার আর্চবার বা একটা হুক লাগিয়ে ইলাস্টিক দিয়ে যে মুখ বন্ধ করে দিতে হয়, এই 4 থেকে 6 সপ্তাহ টাইম ধরে তাকে স্ট্রো দিয়ে বা পাইপ দিয়ে টেনে খেতে হবে, অথবা স্পুন দিয়ে হালকা হা করে খেতে হবে। ফলে সে চিবিয়ে খেতে পারছে না 4 থেকে 6 সপ্তাহ। এতে করে তার পুষ্টির ঘাটতি হওয়ার একটা ঝুঁকি থাকে, যে অপুষ্টিজনিত সমস্যা তৈরি হয় কিনা। হিলিংয়ের জন্য তো আবার তার নিউট্রিশন বা পুষ্টি দরকার, এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ তার মুখ বন্ধ এইভাবে রাখার কারণে সে কর্মক্ষেত্রে ফিরে যেতে পারছে না। তার যে স্বাভাবিক যে অফিস আদালত কাজকর্ম যা করতো সেটা তাকে বিরত থাকতে হচ্ছে। সুতরাং
যে ক্ষেত্রে ক্লোজ রিডাকশন করা যায় রোগীদেরকে ওই অপশন দিতে হবে যে ইট ইজ পসিবল, ক্লোজ রিডাকশনের সম্ভব সার্জারি ছাড়া, তাকে খরচ কম, কমপ্লিকেশন কম, কিন্তু এই সমস্যা আছে। তখন রোগী যদি মনে করে যে সে না এতদিন ধরে এটা আটকে এরকম করবে না, তখন এটার ওপেন রিডাকশনের অপশনও সে যেতে পারে, যে ওপেন রিডাকশন করলে একদিন সার্জারি করলো, 2-4 দিন হসপিটালে থেকে সে বাসায় চলে যাবে, তারপরে 1 সপ্তাহ 10 দিন পরে তার স্টিচ কেটে দেওয়া হলো, আস্তে আস্তে নরম খাবার খেয়ে খেয়ে আস্তে আস্তে নর্মাল খাবারে অভ্যস্ত হবে, সে কাজকর্মে ফিরে যাবে দ্রুত। এই কষ্ট, অপুষ্টিজনিত সমস্যা, কর্মঘণ্টা নষ্ট, এগুলো থেকে সে বেঁচে গেল। তার মানে এইখানে চুজ করার অপশন আছে। কিন্তু কিছু ক্ষেত্রে আছে যেখানে ক্লোজ রিডাকশন চাইলেও পসিবল না, মানে ম্যান্ডেটরি অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর ওপেন রিডাকশন বা ওপেন করতেই হবে, সেই ক্ষেত্রে করে আপনার স্ক্রু প্লেট এরকম দিতে হবে। সেক্ষেত্রেও রোগীদেরকে চুজ দিয়ে তাদেরকে অপশন দেওয়া হয় যে স্টেইনলেস স্টিলের যে স্ক্রু প্লেট এইটা দিয়ে করা যায়, এটা খুব খরচ খুব কম। কিন্তু এর এক হচ্ছে ইনফেকশনের রেট একটু বেশি, দ্বিতীয় হচ্ছে গিয়ে যে স্টেইনলেস স্টিলের যদি স্ক্রু প্লেট দিয়ে করা হয়, এইটা রিমুভ না করলে ভবিষ্যতে সে এমআরআই করতে পারবে না, এটা একটা বড় সমস্যা। ফলে সারা জীবন ধরে স্টেইনলেস স্টিলের স্ক্রু প্লেট সে বহন করবে, তার অন্য রোগের কারণে কখনো যদি এমআরআই করার দরকার হয় তখন এটা তো একটা সমস্যা হয়ে দাঁড়াবে সেই সময়। সেই ক্ষেত্রে পরে আর একটা সার্জারি করে স্ক্রু প্লেটগুলো 6 মাস পরে যে কোনো সময় খুলে ফেললে ভালো, খুলে ফেলতে হয়, তখন তার দ্বিতীয় একটা অপারেশন লাগে, আবার খরচ কষ্ট। তার থেকে টাইটেনিয়ামের যে স্ক্রু প্লেট সেটা ব্যবহার করার দিকে এখন যদি সামর্থ্য থাকে আমরা বেশি একটু জোর দেই, যেটা একবার করলে আপনার ঐচ্ছিক। যদি পরে মনে করেন যে আমি ভালো হয়ে গেছি, হাড় জোড়া লেগে একদম আগের মতো হয়ে গেছে, সুতরাং আমি মেটালটা বহন করবো কেন, আমি খুলে ফেলি, তাইলে আপনি খুলতে পারেন। অথবা যদি তার কোনো পেইন ইনফেকশন হয় তাহলে তো খুলতে হবেই, কিন্তু নর্মালি চাইলে খুলতে পারেন। অথবা যে সমস্যা হচ্ছে না এটা থাকুক বডিতে, কোনো সমস্যা নাই, সে কারণে এইটা একটা অপশন। সে কারণে টাইটেনিয়ামের স্ক্রু প্লেট ব্যবহার করতে পারলে ভালো, এবং যেখানে মিনি প্লেট লাগে, যেখানে মাইক্রো প্লেট লাগে, যেটা সেভাবে করা ভালো। আর এই সার্জারি করতে গেলে যেখানে সার্জারি সেখানে সার্জিক্যাল কমপ্লিকেশন আপনি জানেন শরীরের যে কোনো অংশেই করেন কিছু তো হবেই, তবে মুখমণ্ডলের এরিয়াতে কমপ্লিকেশন এবং ইনফেকশনের রেটটা একটু কম, কারণ এখানে রক্ত চলাচল বেশি, ভাস্কুলারিটি যেখানে বেশি, রক্ত চলাচল বেশি, সেখানে তো নিউট্রিশন বেশি পৌঁছায়, অক্সিজেন বেশি পৌঁছাচ্ছে, নিউট্রিশনাল অন্যান্য যে উপাদান সেগুলো বেশি পৌঁছাচ্ছে, ফলে হিলিংটা র্যাপিড হয়, ভালো হয়, ইনফেকশন কম হয়। এই ক্ষেত্রে একটা কনসার্ন অনেকের আছে যে এই ফেশিয়াল রিজনে যে ওপেন করবেন তাহলে আমার দাগ থাকবে কিনা সার্জারির পরে। অনেক সময়ই আমাদের ইন্ট্রাওরাল আমরা অনেক সার্জারি করি, ভেস্টিবিউল দিয়ে মুখের ভেতর দিয়ে ওপেন করে উপরের চোয়ালে নিচের চোয়ালে অনেক বেশিরভাগ এরিয়াটা করে ফেলা যায়, কিন্তু চোখের নিচের হাড় ভাঙা, সেটাকে আমাকে এইখানে সাবসিলিয়ারি হোক বা ইনফরভাইটাল হোক এখানে একটা ইনসিশন দিয়ে তো ওপেন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ওই ক্রিজ বরাবর দেই, আর কসমেটিক সুচার ইউজ করা হয়। 6 মাস পরে আর খুঁজেও পাওয়া যায় না, হ্যাঁ 6 মাস পরে অনেকের বেলায় খুঁজেও পাওয়া যায় না যে কোথায় ওপেন করা হয়েছিল। ফ্রন্টোজাইগোম্যাটিক সুচারে এখানে এই আইব্রুর এই অ্যাঙ্গেল এমন ভাবে করা হয় যে ওইটাও মিশে যায়, প্লাস আইব্রুতেও ঢাকা থাকে, ফলে এটা বোঝা যায় না। যদি আপনার কন্ডাইলার ফ্র্যাকচার হয়, ওপেন করতে হয়, সেই ক্ষেত্রে আমরা একদম কানের সামনের যে কার্ভেচার, এই কার্ভেচার ধরে এমনভাবে ওপেন করি যে এখানে রক্তক্ষরণও কম হয়, নার্ভ ইনজুরি হয় না, আবার হচ্ছে গিয়ে এটা যাতে পরবর্তী দাগটাও বোঝা যায় না। ফলে দিস ইজ সায়েন্স যে একজন ডাক্তারের দায়িত্বই হচ্ছে কতটা তাকে সৌন্দর্য রক্ষা করা যাবে, কতটা ফাংশনাল স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া যাবে, মেন্টাল কনফিডেন্সের ব্যাপারটাও তো এখানে থাকে। ওটা মেনে নিয়ে এটা সার্জন টু সার্জন এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। একেবারে চমৎকার বলেছেন স্যার। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গলা ভালো রাখার খাবার, জি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ একজন মানুষের কণ্ঠস্বরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যদি আপনার কণ্ঠস্বর ভালো হয় এবং আপনার গলা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি সব কাজ করতে পারবেন। সবার প্রথমে বলবো যে গলা
খারাপ হয় কেন? বিভিন্ন কারণে হতে পারে, যেমন অনেকের যদি হাইপোথাইরয়েডিজমের প্রবলেম থাকে তাহলেও কিন্তু গলার সমস্যা থাকতে পারে, আবার হাইপারথাইরয়েডিজমের প্রবলেম থাকলেও এই সমস্যাটা হতে পারে, বিশেষ করে মুখ ফোলা ভাবটা থাকে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। অনেকেই আছেন যাদের কিনা নিয়মিত রেগুলার মানে একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা কাশি জ্বর চলে আসে, তো সেক্ষেত্রে আপনাকে গলা ভালো রাখার জন্য রেগুলার অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে, বাদাম, গ্রিন টি এবং কালো চা এগুলো থেকে। এবং আপনি কালো চায়ের মধ্যে যদি আপনি দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েও যদি আপনি একটু মশলা চা খান তাহলে কিন্তু আপনার গলা ভালো রাখবে। এর পাশাপাশি আপনি রেগুলার মধু খেতে পারেন, 1 চা চামচ মধু সবাই মোটামুটিভাবে খেতে পারবেন, এবং এই মধু খাওয়ার ফলে কিন্তু কণ্ঠস্বর অনেক সুন্দর হয়। আর মধু কোন সময় খাবেন? এটা যে কোনো সময় খেতে পারেন, সকালেও খেতে পারেন, আবার কিনা ঘুমানোর আগেও খেতে পারেন। মধুতে আছে জিঙ্ক নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গলাকে ভালো রাখতে সাহায্য করে। আর গলা ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে। অনেকে আছেন যে প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করেন, যেহেতু গরম আসছে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি নিয়ে সেটা পান করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকতে হবে এবং রেগুলার আপনি চেষ্টা করবেন যে কোনো 2 থেকে 3 সময়ে 1 গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করা। এতে করে কিন্তু আপনার গলাটা খুব ভালো থাকবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? অনেকে মনে করে যে যাদের চোয়ালের হাড় ভেঙেছে কিন্তু তার দাঁতের যে রিলেশন অক্লুশাল হারমোনি বলি আমরা, এই হারমোনিক রিলেশনশিপ আছে, সে চিবাতে পারছে, খেতে পারছে, কিন্তু ভেঙেছে হয়তো উপরের চোয়ালে বা এমন সব জায়গায় যেটা এই দাঁতের কার্যক্রমে বাধাগ্রস্ত করছে না, তখন অনেকে মনে করে যে সার্জারিটা আমার করা জরুরি কিনা। যদি এরকম হয় যে সেখানে কোনো ডিফর্মিটি থাকে অথবা ফ্র্যাকচার লাইনের স্পেস ক্রিয়েট হয় বেশি, বোনটা অনেকখানি এখানে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু সফট টিস্যু এন্ট্রাপ্ট হয়। ফলে আপনার চিবাতে সমস্যা না হলেও এখানে সফট টিস্যু এন্ট্রাপমেন্ট থাকলে হাড়ে হাড়ে তো জোড়াটা লাগবে না, তখন ওইখানে এটা ফাইব্রোসিস হবে এবং ইরিটেশন হবে, মানে লাইফ লংই সেই কষ্টটা ভোগ করবে। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে নর্মালি শরীরের হাড় ভেঙে গেলে বাচ্চাদের বেলায় 10 থেকে 14 দিনের মধ্যে এটা ইউনিয়ন হয়ে যায়, অ্যাডাল্টদের বেলায় 4 থেকে 6 সপ্তাহে হয়ে যায়। মুখমণ্ডলের হাড়ে, হাতে পায়ের হাড়ে আর একটু সময় বেশি লাগে অনেক সময়, যেহেতু রক্ত চলাচল মুখমণ্ডলে বেশি, এই জন্য তাড়াতাড়ি হিলিংটা হয়। কখনো কখনো এটা এল্ডারলি পিপলদের আরও বেশি লাগে। সেই ক্ষেত্রে যদি সার্জারির টাইমটা আবার বেশি দেরি হয়ে যায় তাহলে এটা কিন্তু যেভাবে ভেঙেছিল এটা ম্যালইউনিয়ন হয়ে যায়। পরে তারা এসে যখন সমস্যা ফিল করে তখন বলে আগে তো সার্জারি করাই নাই, আমার এই ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, এখন করতে চাই। কিন্তু ম্যালইউনিয়ন হয়ে গেলে সেটাকে রিফ্র্যাকচার করে আবার আগের পর্যায়ে আনা আরও ডিফিকাল্ট হয়ে যায় এবং আগের মতো অত সুন্দর সার্জারিটা হয় না। আর বাচ্চাদের বেলায় অনেক সময় যেটা মনে রাখা ভালো যে বাচ্চাদের বেলায় আমরা ক্লোজ রিডাকশনটা প্রেফার করি, আমরা ওপেন পারতপক্ষে করি না যদি অ্যাবসলিউট ইন্ডিকেশন না থাকে। কারণ হলো বাচ্চাদের চোয়ালে যখন মিক্সড ডেন্টিশন থাকে, উপরে দুধদাঁত আছে, তার গোড়ায় তো ভেতরে পার্মানেন্ট দাঁতের যে বাট তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে স্ক্রু প্লেট সেট করতে গেলে ওই স্ক্রুটা গিয়ে ওই টুথবারকে ইনজুরি করতে পারে, তাতে পার্মানেন্ট দাঁত ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আর একটা হচ্ছে গিয়ে বাচ্চাদের যেহেতু রক্ত চলাচল বেশি, হিলিং তাড়াতাড়ি হয়, 10 থেকে 14 দিনে হয়ে যায়, সুতরাং আমরা এই ক্ষেত্রে প্রেফার করি ক্লোজ রিডাকশনটা। আবার এল্ডারলি পিপল যারা, তাদের আবার রক্ত চলাচল বয়সের সঙ্গে সঙ্গে কমে আসে না, তখন আবার ওপেন রিডাকশন করলে তার যে হিলিং, তার যে ইউনিয়নটা হচ্ছে বোন ফর্মেশন, সেটা অনেক সময় ব্যাহত হয়, ইনফেকশনের চান্স বেড়ে যায়। ইডেন্টোলজ দাঁত নাই, চিকন হয়ে গেছে হাড়টা, ভেতরের যে রক্ত চলাচলের যে রক্তনালী ছিল সেটা সংকুচিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা ওপেনটা না করে ক্লোজটা প্রেফার করি। রোগীরা অনেক সময় একটু জোর দেয় যে বাচ্চাদের বা বড়দের বেলায় যে এটা ওপেন, তারা এতদিন মুখ বন্ধ করে বা এইভাবে থাকতে চায় না, তো এটা ওপেন করব, কিন্তু ওপেন করার ঝুঁকি আছে। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা শুনছেন এবং এই স্বাস্থ্য প্রতিদিনের সঙ্গে যারা যুক্ত, এনটিভি কর্তৃপক্ষ সবার জন্য শুভেচ্ছা।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।